আমরা প্রথম কথা বলা প্রথম শব্দটা আমরা বেশিরভাগ মানুষ মায়ের কাছ থেকেই শিখি এবং মায়ের কাছ থেকে শেখা প্রত্যেকটা কথা যেমন মনের ভেতরে গেঁথে যায় তেমনি মা যদি মন খারাপ করে কিছু বলেন সেটাও তেমন কিন্তু মনের ভেতর একটু বেশি আঘাত করে। মা মানেই আমাদের কাছে ভীষণ বিশেষ কিছু এবং মায়ের কাছ থেকে শেখাও প্রত্যেকটা জিনিস যেন আমাদের সারা জীবন বয়ে বেড়ানোর একটা খুব ভালো কিছু আমি বলতে চাই। অবশ্যই প্রথম শিখেছি তোমার কাছে মা, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আড্ডা দেব নেক্সাস টেলিভিশনে। সবাইকে স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে। চমৎকার একটা বিষয়, যে বিষয় নিয়ে আসলে অসংখ্য কথা বলতে চাই। 1 ঘন্টার আড্ডা একেবারেই যথেষ্ট নয়, একেবারেই না। আমি জানি মা নিয়ে আমাদের কত গল্প, সেই মায়ের কাছ থেকে শেখা অনেক কিছু অবশ্যই জানবো, সাথে নিজের মাতৃত্বে সন্তানকে শেখানোর বিষয়টাও আসলে সেখানে উঠে আসার অবশ্যই প্রয়াস থাকবে। আপনারাও আসবেন আমাদের সাথে আড্ডায় এবং আমাদের জুমের আড্ডায় অনেক বন্ধুরা এসে যুক্ত হয়ে যান পুরো 1 ঘন্টার এই লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের সাথে 3 জন বন্ধু এসেছেন। আপনারা বেশিরভাগ মানুষই আসলে তাদেরকে চেনেন, তারা কোথা থেকে পরিচিত হয়েছে সেটা আপনারা জানেন। লেডিস ক্লাবেরই মানুষ তারা, আসলে একদম লেডিস ক্লাবের শুরু থেকেই তারা জুমের আড্ডায় তাদেরকে দেখেন। তারা আজকে আবার আমাদের স্টুডিওতেও চলে এসেছেন, আমরা আড্ডা দিতে এসেছি আজকে। শুরুতেই আমাদের সাথে বসে আছেন জুলি রেজা আপু, শতাধিকারী জুলিস কিচেন, অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপু। তার পাশে আছেন স্বপ্না আলম আপু, শতাধিকারী বাহারি আচার আপু, অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ তোমাকে। এবং তার পাশে আছেন মার্জিয়া সুলতানা, তিনি আছেন মার্জিয়া স্ট্রিম থেকে, অনেক অনেক স্বাগত জানাই। আপু। 3 জন বন্ধু অবশ্যই বুঝতে পারছেন যে এই মানুষরা আসলে যখন আড্ডা দিতে শুরু করবেন তখন হয়তো আপনারা জায়গা নাও পেতে পারেন, তবে আপনাদের আশা আমরা খুব করে বসে আছি, কারণ নেক্সাস লেডিস ক্লাবে একটা চমৎকার বন্ধুত্বের জায়গা তৈরি হয়েছে। এটাই একটা প্রাঙ্গণ যেখানে আমরা হাসি খেলি আড্ডা দিই এবং সেখানে এই যে যেহেতু আপনাদের বান্ধবীরাই স্টুডিওতে আছে, আপনারা চলে আসবেন জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে। জুলি আপু, অনেক দিন পরে আসলে আড্ডা হচ্ছে মনে হচ্ছে লেডিস ক্লাবে, কেমন ছিলেন, কি চলছে জীবনে? আপু ভালো বলবো। তোমরা সবাই জানো যে আমি গত 5 মাস হলো আমি ভালো নাই, কিন্তু ভালো থাকার চেষ্টা করতেছি। আমি খুব শর্ট টাইমে তোমার ভাইকেও হারাই ফেলছি, আর আমি আমার স্নেহময়ী শাশুড়িকেও হারিয়ে ফেলেছি। তো ওভারঅল সব কিছু মিলে বাচ্চাদের জন্যও ভালো থাকতে হবে, নিজের জন্য ভালো থাকতে হবে, চেষ্টা করতেছি। তোমরা আসো, ফ্রেন্ড আছে। আমরা অবশ্যই ভাইয়ার জন্য এবং আন্টির জন্য অনেক অনেক দোয়া করব এবং আমরা জানি যে পৃথিবী থেকে অনেক ভালো জায়গায় তারা আছেন, এটাই আমরা আশা করি। এবং জুলি আপু, মনটাকে শক্ত করে আড্ডা দিচ্ছি এই কারণেই যাতে আসলে জীবন তো চলতে হবে, তাই না? জীবনটা গতিশীল, চলমান, এবং এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। সেটাই আশা করছি আপু। একদমই চমৎকার, একটু মন ভালো করে দেওয়ার পুরোটা সময় চেষ্টা থাকবে আপু। সাথে স্বপ্না আলম আপু আছেন বাহারি আচার থেকে। আজকে একটা বিষয়, এবং আমি জানি যে বিষয়টার সাথে আপুর আজকে ঘটে যাওয়া অনেক কিছু এটার সাথে সম্পর্কিত। তবুও জানতে চাই আপু, কেমন ছিলেন, কেমন যাচ্ছে জীবন? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ যেভাবে রাখে, যে অবস্থা রাখে, শুকরিয়া করতে হয়। আমার 22শে জুলাই আমি আমার মাকে হারিয়েছি। তবে মাকে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, যেটা মানে শেষ হয় না। মা তো মা, মা যেমনই হোক, মায়ের স্নেহে মায়ের আদরে আমরা বড় হই। আবার আমিও এখন মা হয়েছি, আমারও সন্তানের প্রতি আমারও একটা দায়িত্ব কর্তব্য আছে, আমিও সেটা পালন করতেছি। কিন্তু আমি এখন আমি আমার মাকে এতটা মিস করি যে বলার মতন। আগে এতটা করতাম না, এখন মাঝে মধ্যে মনে হয় কি যে আম্মা যেটা বলছিল সেটা কেন করলাম না, ওই কথাটা কেন শুনলাম না। এখন এগুলি খুব ঘুরে ফিরে মনে হয় আসে আমার কাছে। তো আমি ছোট্ট করে একটা কথা বলতে চাচ্ছি যে আমার তো মা নেই এবং বাবাও নেই। আমি আমার বাবা মাকে দুজনকে হারিয়েছি। আমি খুব মিস করি তাদেরকে। আর যাদের বাবা মা আছেন, আমি তাদেরকে একটা অনুরোধ করব, বৃদ্ধ বয়সে বাবা মাকে যেন তো একটা সময় দেয়, একটু ভালোবাসে। একটু সময় তাদের কাছে খুব মূল্যবান হয়ে যায়। যেমন আমি নিজ থেকে দেখেছি যে আমার মার কাছে, আমার মা যখন বিছনায় পড়ে গেছে, যদি যে হাতটা ধরছি, সে এত খুশি হতো, মনে হয় না জানি সে কি পায়। হাতটা সে শক্ত করে ধরে রাখতো। হাত আমি ছুটাতে পারতাম না,
বলতাম কি একদমই তাই। এবং আপু বাবা মাকে আসলে সব বয়সে আসলে আমার মনে হয় শুধু বৃদ্ধকালে নয় বরং সব বয়সে বাবা মাকে সময় দেওয়া উচিত। কারণ আমার বাবা মার হয়তো এখন বার্ধক্য আসেনি, আমি বলতে চাই আসেনি। এবং তারপরও আমি যখন এখন অন্য বাসায় থাকি আমার মনে হয় যে প্রত্যেকটা সময়ে আমি বাবা মাকে কেন আরেকটু সময় দেই না, এবং এখন যতটুকুই আমি চেষ্টা করি ততটুকুই দেখা যায় যে কম হয়। যতটুকুই সময় তাদের সাথে কাটাই সেটাই। ততটুকুই আমার কাছে কম মনে হয়। মার্জিয়া আপুর কাছে আসতে চাই। মার্জিয়া আপু, আপনার কাছে শুনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে এবং তারপরে ধন্যবাদ জানাচ্ছি লেডিস ক্লাবকে যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আমি আসলে মার কথা বলে শেষ করা যাবে না। মা আসলে এমন একটা সফট জায়গা যেখানে আসলে প্রত্যেকটা সন্তানেরই একটা মানে নিরাপদ আশ্রয়স্থল। তো আমার শেখা প্রতিটা কাজই শিশুবেলা থেকেই আমার মায়ের থেকে শেখা। তো দেখা যাচ্ছে যে আমি হ্যান্ডিক্রাফটসের টুকটাক মায়ের থেকেই শেখা, সাথে রান্না থেকে শুরু করে এভরিথিং। যেহেতু মাই আমাদের পথ নির্দেশক থাকে, কারণ একটা পর্যায়ে আমরা মায়ের কাছেই থাকি। দেখা যাচ্ছে পুরো জিনিসটাই মার থেকে শিখে তারপরে আগান। আমার বাবা মা এখনও বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, এবং তাদের এখনও আমাকে সেই পরিমাণ সাপোর্ট করছেন। এখনও আমার মা হয়তো টিভি পাশে বসে আমাকে দেখছেন যে আমার মেয়েকে আমি একটু দেখি যে কেমন দেখা যাচ্ছে। তো সেটাই আসলে মা বাবার কথা আসলে বলে শেষ করা যাবে না। শুধু মা বাবা না, আমার একটা ধাপ আমার মায়ের কাছে কেটেছে, আরেকটা ধাপ হলো আমার শাশুড়ির কাছে কেটেছে, যে আমাকে একদম মায়ের স্নেহে এক প্রকার লালন পালন করেছে। সে আমার থেকে একটু দূরে থাকে, তারা ইউএসএতে থাকেন, কিন্তু যখন তারা আসেন এমন একটা মানে গণ্ডি তারা সৃষ্টি করেন যে আমি সব সন্তান একসাথে নিয়ে আমি যে কয়দিন থাকবো দেশে থাকবো সেই কয়দিন যেন আমরা একসাথে থাকতে পারি। এবং সে ভালোবাসাটা, সে আদর, সে মহব্বত শুধু আমার জন্য না, তার প্রতিটা বউকেই সেই নজরে সে দেখেন। মানে এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া। একদমই তাই। এবং দেখা যায় কি যে আমরা হলো অনেক সময় ভালো বউ হওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু একজন ভালো মা বা ভালো শাশুড়ি মা যদি আমি না পাই তাহলে হয়তো সব কখনোই চেষ্টাই সম্ভব না। রিসিভড হয় না। হ্যাঁ, মানে সেটাই। যত চেষ্টাই আপনি করুন না কেন, ভালোবাসা দিতে চাইলেও ভালোবাসা নেয়ার মানুষটারও তেমনই একটা কিন্তু আপা একটা গ্রহণযোগ্যতা জিনিস যে দুইজনের থাকা কিন্তু প্রয়োজন। সাপোর্টটা সমানভাবে লাগে। হ্যাঁ, হ্যাঁ। কখনোই হয় না যে আমি একতরফা একজন সাপোর্ট করছে আরেকজন করছে না, এটা কখনোই সম্ভব না। দেখা যায় মা এক হাত, যেহেতু সেও একজন নতুনকে গ্রহণ করছে, আমরা একটা নতুন পরিবেশে যাচ্ছি, আমাদেরও কিছু ছাড় দিতে হবে, তারাও কিছু ছাড় দিয়ে আমাদের কিন্তু মেয়েদের স্থানটা তারা দিচ্ছেন। মানে এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। একেবারে। এবং একটি নতুন ফ্যামিলিতে যাওয়া, এটা যেমন আপনার কাছে চ্যালেঞ্জিং, তেমনি নিজের বাড়িতে একটা নতুন মানুষকে গ্রহণ করা সেটাও কিন্তু তার একটা কাছে challenging। অন্যরকম হওয়ার কথা। তো সেখানে আসলে মিউচুয়াল জায়গা থেকে তিনজনই আপনারা এই পরিস্থিতিটা কাটিয়েছেন। এবং আমার মনে হয় যে এইটা উভয় পক্ষের এফোর্ট দরকার, এমনই একটা জিনিস। এবং দুই রকম মা আমাদের এবং জীবনে কাজে আসে। সাপোর্ট করাটা হ্যাঁ, এটাও হ্যাঁ, অনেক বড় একটা ব্যাপার। যেমন আমার শাশুড়ি, আমার মা এতটা সাপোর্ট করে যেটা একদমই মানে এর জন্যই আসলে এগিয়ে যাওয়াটা, নইলে কখনোই সম্ভব হতো না। পরিবারের বন্ডিংটা আসলে একটা মেয়েকে এগিয়ে নেওয়ার জন্য অনেক মানে বড় একটা ভূমিকা পালন করে। একদমই মার্জিয়া আপু। এদিকে দর্শক বন্ধু যারাই আমাদেরকে দেখছেন না কেন, আমাদের এই আয়োজন সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার টেলিভিশনে তো বটেই, সাথে নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল দুটি ফেসবুক পেজ থেকে আছে। আমাদের দর্শক বন্ধুরা শুধু নারী, আমরা সেটা আশা করি না, আমরা জানি আমাদেরকে অনেক পুরুষ বন্ধুরা এবং অনেক বয়সী মানুষরা দেখছেন। তো সেই ক্ষেত্রে সর্বপ্রকার দর্শক বন্ধু যারাই আছেন না কেন আমাদের বন্ধু হয়ে থাকতে চান, তারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের মন্তব্য বাক্সে নিজেদের মন্তব্য রাখতে পারেন, কথাবার্তা বলতে পারেন। তবে জুমের আইডিতে জুমের আইডি এবং পাসওয়ার্ডটা ফলো করে, যেহেতু এটা লেডিস ক্লাব, নারীদের একটি মজার মঞ্চে তৈরি করে দিতেই পারেন। অবশ্যই চলে আসবেন আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে আমাদের সাথে আড্ডা দিতে। 1 ঘন্টার আড্ডা, তাই দেরি করবেন না। আজকে ভীষণ আবেগপ্রবণ একটা দিন। আজকে মা দিবস ছাড়াই, মা দিবসেই শুধু আমরা মা নিয়ে কথা বলি, এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমার মনে হয় যে মা নিয়ে সব দিন কথা বলা যায়, বাবা নিয়ে সব দিন কথা বলা যায়। এবং আজকের দিনটা ওভাবেই শিখতে চাই যে প্রথম আসলে মায়ের কাছে শিখেছি বটেই, বাবারও অংশটা ভুলে যেতে চাই না। সবকিছু নিয়ে কথা বলবো। জুলি আপু আসতে চাই, ছেলেবেলায় চলে যেতে চাই। আপনার ছেলেবেলায় একটু জানতে চাই যে মা অনেক কিছু শেখাতেন, প্রথম কোন জিনিসটা শেখার ঘটনাটা মনে আছে যে না এই জিনিসটা মা খুব শেখাতে চাইছিলেন বা আমি খুব শিখেছিলাম, মজার কোনো ঘটনা? আপু, মা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় শিক্ষক। হ্যাঁ,
তার কাছ থেকে আমি তো মনে করি যে আমি ছোটবেলা থেকে আমি আমার আম্মাকে ফলো করতাম, কারণ আমার আম্মা একজন আলোকিত মানুষ আমার দৃষ্টিতে। অবশ্যই ওনার যে পাওয়ার, ওনার যে শক্তি, ওনার যে এরকম একটা কি বলবো আপু, আলাদা একটা কন্ট্রোল ছিল আমার আম্মার। ছোটবেলায় খুব বেশি যে বন্ধু বান্ধবের সাথে সময় কেটেছে এটা বলতে ভুল। এখনকার দিনে বাচ্চাদের, আমার বাচ্চাদের অনেক হ্যাং আউট লাগে, অনেক ফ্রেন্ডদের বাসায় যেতে হয়, ফ্রেন্ড আমার বাসায় ইনভাইট করে, বাট আমার মনে হয় আমার ছোটবেলা সেটা লাগে নাই, কারণ আমার আম্মা খুব একটা বেশি এটা অ্যালাউ করতো না। আমার ফ্রেন্ড সার্কেল স্কুল পর্যন্ত সীমাবদ্ধ ছিল, স্কুলের পরে আমার মনে হয় লাগে নাই, কারণ আমরা ভাই বোন অনেক কাজিন একসাথে বড় হয়েছি। আমার রিসেন্ট যে আমার ইমিডিয়েট যে ছোট বোনটা, ওর আমার বন্ডিংটা ভালো ছিল। তো আমার আম্মা সবসময় চাইতো আমরা ভাই বোনরা বেশি একসাথে থাকি, খেলার সাথে যেন ভাই বোনই হোক। এই দিকটা আমার আম্মার, আমি এখন আমার বাচ্চাদেরকে আমি ওটাই শেখাতে চাই যে ভাই বোনের মধ্যে একটা বন্ডিং তৈরি করো। আর যেহেতু কাজ করতেছি, রান্না নিয়ে, খাবার নিয়ে কাজ করতেছি, যখন কাজ করার সময় হলো, মনে হলো বাচ্চারা বড় হয়ে গেছে, কিছু একটা করব, তখন কিন্তু আগে তোমাদের সাথেও কিন্তু বলে গেছি যে আপু আমার কিন্তু ফার্স্ট ইচ্ছা ছিল যে আমি মেকআপ আর্টিস্ট হব। আচ্ছা, কিন্তু যখন কাজ করার সময় আসলো তখন ঘুরে ফিরে ওই একটা শো করতে যাওয়া কি একটা কুকিং কম্পিটিশনে যাওয়া, আগে কিন্তু আমার সাথে ডিসকাস করা যেখানে কি এবং তার রেসিপিগুলো, তার ইউনিক রেসিপিগুলো নিয়ে কাজ করা, ওইখান থেকে কিন্তু আজকে কাজের জায়গাটা তৈরি হয়েছে। তো এখান থেকে আমার আম্মাকে আমি অনেক থ্যাঙ্কস দিব। আর আমি আমার আম্মাকে আর আমার শাশুড়িকে কখনো আলাদা করব না, যেহেতু ওনাকে আমি হারিয়ে ফেলছি। উনি কিন্তু আমার খুব বড় একটা সাপোর্ট ছিল। আমরা যখন কাজ করি তখন আমরা কিন্তু অনেক আপুদের সাথে কথা হয়, অনেক উদ্যোক্তা আপুদের সাথে কথা হয়, অনেকের কিন্তু একটা কষ্ট, ঘর থেকে কোনো সাপোর্ট পায় না। আমার যে আপু একটু বলে গিয়েছে যে ঘরে শাশুড়ি, হাজব্যান্ড, আরও যারা থাকে, শ্বশুর, দেবর, ননদ, এদের সাপোর্টটা পায় না। কিন্তু আপু আমি বলবো যে আজকে এরাও বলবে, এরাও আমার সাথে সাপোর্ট পেয়েছে, নিশ্চয়ই এত দূর আগায় আসছে। তো আমার ঘরে আমি যখন কোনো কুকিং কম্পিটিশনে যেতাম, আমার তখন খুব ফ্র্যাঙ্কলি বলে আমি এটা খুব মিস করতেছি আজকে, যে আমি একটা শোতে আসলে আমার সব থেকে বড় দর্শককে ছিল জানো, তোমার ভাইয়া, আমার শাশুড়ি। কেউ না থাকলেও আজকে যেমন আমি জানি যে আমার স্ক্রিনে কেউ না দেখলে আমার বোন, আমার আম্মা আমাকে দেখতেছে, আমার ননদরা আমাকে দেখতেছে, আমি খুব প্রাউডলি বলতে পারি। এরকম আমার শাশুড়ি খুব আমার ফ্যান ছিল। এরকম আমি কোনো কুকিং কম্পিটিশনে গেলে সবসময় কিন্তু আমি উইনার হই নাই, কিন্তু উনি আমাকে ফোন দিয়ে বলতো তুমি ফার্স্ট হয়েছো না সেকেন্ড হয়েছো, মানে উনার একটা কনফিডেন্স কাজ করতো। এবং ওখানে যখন আমি ফার্স্ট পজিশনে চলে যেতাম, কি থার্ড, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম, তখন আমাকে যখন অ্যানাউন্স করা হতো তখন আমার সবার আগে আমার ফোনটাই কানে বাজছে, আমি কখন এখান থেকে ঢুকে যে আমাকে ফোনটা দিব, হ্যাঁ আম্মা আমি পজিশনে আসছি। বাহ, কারণ উনি ওইভাবে আশা করে থাকেন এবং তার কিন্তু এই ভালোবাসাটা দেখানোর মানে নিয়মটাই অমন, তাই না? আরো শুনবো অবশ্যই। আমি স্বপ্নাপুর কাছেও এসে আমি আন্টির সাথে কাটানো সুন্দর সুন্দর সময় শুনতে চাই আজকে। তবে একটা বিরতির থেকে এসে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে বন্ধুরা, অবশ্যই চলে আসবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। আমার মনে মনে একটা কথা আসে, সেই মনের কথাটা হলো যে মা আসলে কখনো কোথাও যান না। মা পৃথিবীর যেখানেই থাকো, অথবা পৃথিবীতে যদি নাও থাকেন, তাও কিন্তু মা আসলে আমাদেরকে ছেড়ে কোথাও যান না। মা আমাদের ভেতরে থাকেন, মা আমাদের শরীরের অংশ, আমাদের পুরো শরীরে রক্ত মাংসের একটা মানুষ হয়ে গড়ে ওঠার পুরোটাই মা আসলে। তো সেই ক্ষেত্রে একটা মানুষ যে নিজের শরীরের হাড় ক্ষয় করে আসলে আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের শরীর তৈরি করেছেন, এবং পুরো একটা মানুষ হিসেবে আমরা যখন আসলে পৃথিবীতে বেরিয়ে বেড়াই তখন তার উদযাপনটা আসলে ভিন্ন। তাই আমার মনে হয় যে মাতৃত্ব উদযাপন করতে, নিজের মায়ের জীবনটাকে উদযাপন করতে, নিজের জীবনটাকেও সুন্দর করে তোলার একটা প্রয়াস অবশ্যই মানুষের থাকা উচিত। মা মানেই অনেক অনেক আবেগ এবং মাকে নিয়ে অনেক গল্প।
সুন্দর সময় মনে করতে চাই, কারণ মা মানে খুব মিষ্টি। মা অনেক রাগ করে স্বপ্না আপু, মানে মায়ের কিন্তু বকুনির কোনো কমতি নাই। কিন্তু ছোটবেলায় আমি যেটা স্বপ্না আপু বা যে কোনো আপু রিলেট করতে পারবেন, যে আম্মা রাগ করলেও এখন বড় হয়ে মনে হয় যে আম্মা ঠিকই করছেন, যা করেছেন ঠিকই করেছেন। কারণ এখন যখন আমি অন্য মানুষের জীবন যারা একটু ফ্রি চলেন, আমাদের থেকে একটু কম বাধা বিপত্তি পেরিয়েছেন, আমি যখন তাদেরকে দেখি আমার মনে হয় যে না, আমার মা একদম ঠিকঠাক জায়গায় যতটুকু শাসন দরকার অতটুকুই করেছেন, এরকম মনে হয়। স্বপ্না আপু, একটু ভালো ভালো সুন্দর কথা মনে করতে চাই। মায়ের কাছে শেখা কি আচারই প্রথম, নাকি আরো অনেক কিছু শেখা হয়েছে? আর মা কি শেখাতে চাইতেন খুব বেশি? আসলে আমার মা তো অনেক গুণের ছিলেন, আর অনেক মানে খুব মজা মজা রান্না করতেন। তা আমার আম্মা যখন যেটাই রান্না করতো আমি কিন্তু আম্মার খুব হেল্প করতাম, পাশে বসে থাকতাম, কখনো কাঁধে হাত দিতাম, আবার বলতে শর্ত আবার চলে আসতাম, আম্মু দেখি না তুমি কি রান্না করো। আর আরেকটা মজার ব্যাপার হলো, আমরা যখন খুব ছোট ছিলাম আমাদেরকে ছোট ছোট চুলা বানিয়ে দিত, তো সেই চুলাতে আমাদেরকে রান্না করতে বলতো। তো সেখানে আমি আর আমার বোন মিলে আমরা পিকনিক করতাম। মানে এইভাবেই মনে করো আম্মার কাছ থেকে আমরা রান্না শিখছি। আর আম্মা যখন আচার বানাতো, আমার আম্মা তো অনেক মজার মজার আচার বানাতো, তো মানে তখন আচার বানিয়ে সমস্ত আত্মীয় স্বজনের বাসায় বয়ম ভরে ভরে সে সবাইকে গিফট করতো। কিন্তু এখন আমরা কিন্তু গিফট করি না। আপু এখন না আগের ওই কালচারটাও নাই। আমার এটা আসলে মন খারাপ লাগে যে আগে তো আমরা কিছু বানালে পুরো বিল্ডিং এ সবাইকে দিতাম, সবে বরাতে হালুয়া বাটাবাটি চলতো, কিন্তু এগুলো এখন আর হয় না তেমন। তো আমার আম্মু সব সময় মানে খুব মজার মজার খানা করতো, সব মানে সবকিছু আমরা দেখতাম। তা আমি আবার একটু দুষ্টও ছিলাম, হয়তো দেখা গেছে আম্মা একটা কিছু করলো ওইটা নিয়ে আমি বা ওইখান থেকে নিয়ে খাইলাম, বা কারোর জন্য রাখলো সেটা নিয়ে আমি আমার বান্ধবীদেরকে খাওয়াই দিলাম। আবার এমনও হতো যে দুপুরবেলায় খেলতে খেলতে 2-3 জন বান্ধবী নিয়ে চলে আসতাম, ছোট ছোট থাকতে। আইসা বলতাম আম্মা আমার শ্বশুর বাড়ির লোকজন আসছে। কি বলে শ্বশুর বাড়ি? আম্মা ওরা আমার শ্বশুর বাড়ির লোকজন, মানে ওদেরকে এখন মানে আপ্যায়ন করে খাওয়াতে হবে। হ্যাঁ, আপ্যায়ন করে খাওয়ানো হতো। আর আমরা যেহেতু 2 বোন যমজ, তো আমার আম্মা সবসময় আমাদের 2 বোনকে সবসময় একরকম জামা পরাতো, সবসময়, কোনো দিন মানে 2 কালার করতো না। আর আরেকটা মজার ব্যাপার হতো যে আমার আব্বা মাঝে মধ্যে আমাদেরকে ভুল করতো, বলতো তুই ছোটটা না বড়টা, কিন্তু এই ভুলটা আমার মা কখনোই করে নাই, সে কিন্তু ঠিকই আমাদের চিনতো। আমার বাবা তো আপু আমার ভাই আর আমাকেও মিলিয়ে ফেলে, মানে মনে করে আমার ভাইকে দেখে এসে বলে ও তো ড্রয়িং রুমে ঘুমিয়ে আছে, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু মায়ের আবার এটা হয় না, তাই না? মা যেমন, আমি কিন্তু দরজা দিয়ে ঢুকলে আমি শব্দ করে ঢুকি না, কিন্তু আমার মা ঠিকই টের পায় যে আমি বাসায় ঢুকে গেছি, এরকম। না, আমার আম্মা সব সময় মানে আমাদেরকে, মানে আমাদের কখন কোনটা লাগবে না লাগবে কোনোদিন আমাদের বলতে হয় না। একটা জিনিস ভালো লাগলো সেটা আমাদের জন্য কিনে নিয়ে আসবে, মানে আমাদের চাইতে হতো না। অনেক সময় আমার কাছে বায়না ধরতাম যে একটা ছিল যে খেলতে যাও, যেখানে তো সন্ধ্যার আগে বাসায় আসতে হবে, মানে এইটা একদম সূর্যাস্ত একদম, মানে সূর্য ডুবা যাবে কিন্তু তোরা বাসায় আসবে তারপর যেন সূর্যটা ডুবে, মানে এইরকম একটা মানে শাসন ছিল আমাদের। এসে আমাদেরকে হাত মুখ দিয়ে আমাদের পড়াতো আম্মা। আমার আম্মার কাছে আমাদের মানে প্রথম হাতে খড়ি। আম্মা আমাদের, শুধু আমাদের না, আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকেও আমার আম্মা নিজে পড়াইছে, মানে আমার আম্মার হাতে সব। আর আমার আম্মাকে সবাই খুবই ভক্তি শ্রদ্ধা করতেন সবাই, এবং আমার মামারা চাচারা সবাই। আবার সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমার যখন বিয়ে হয়, রাতের বেলা আমার শাশুড়িকে ফোন দিয়ে বলেন যে বিয়াইন, আপনার যে বউটা আছে না আমার মেয়ে, ও কিন্তু ফাঁকিবাজ, ও কিন্তু কাজকর্ম ভালো মতন করে না, ও কিন্তু খুবই ফাঁকিবাজ আর কামচোর। আমার শাশুড়ি বলে কি বলেন? হ্যাঁ, আমার মেয়ে কিন্তু কামচোর, ও ফাঁকিবাজ, ওকে আপনি সবসময় সাথে সাথে রাখবেন, আপনার সাথে সাথে রেখে ওকে কাজ শিখাবেন। আমার শাশুড়ি অনেক ভালো এবং আমাকে খুবই আদর করতেন, এবং আমার ননদের থেকে আমাকে বেশি আদর করে সব সময়। আমার ননদরা বলে যে এটাই তোমার মেয়ে, আমরা তোমার কিছু না। কিন্তু আমার শাশুড়ি যখন রান্না বান্না করতো, আমার আম্মা বলতো কি সবসময় শাশুড়ির পিছে পিছে লাগা থাকবি, কি করে না করে ভালো সব শিখে ফেলতে হবে, সব শিখে নিবি, শাশুড়ির কাছে সে শিখে নিবে। আর আমার শাশুড়িকে আম্মা বলতো আমি কিন্তু কিছু শিখাই পড়াই দেই না বিয়ে, আপনি আপনার মতন করে গড়ে নেবেন, আমার যেটুক দায়িত্ব আমি সেটুকু ওকে শিখাই দিছি, ও ওইটুকুই পালন করবে, আর বাকি দায়িত্ব আপনার। পরের দিন আমার শাশুড়ি আমাকে বলে এটা কি তোমার আপন মা? কেন? তোমার নামে তো অনেক অনেক বদনাম করছে। কিরকম? তো বলছে তুমি নাকি কামচোর,
তুমি নাকি ফাঁকি জি জি মা যা বলেছে সত্যি বলেছে, ঠিকই বলছে, সত্যি বলছে, আমি আসলে কামচোর। তো আমার আম্মা সবসময় আমাদেরকে মানে এমন একটা শিক্ষা দিয়েছে যে শ্বশুর বাড়িতে যাও, যেখানে যাও বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে, অন্যায় কোনো কাজ করবা না, মানে সবসময় সৎ পথে চলবা। আর সব কথা হলো যে শ্বশুর বাড়ি যাচ্ছ, ধৈর্য সহ্যটাও একটু বেশি রাখবা। আর মুখ ফুটে তো বুক ফুটবে না, এরকম কথা। আর আরেকটা কথা বলতো, কখনো শ্বশুর বাড়ির বদনাম এখানে আসে বলবা না, তাহলে তোমার বাপের বাড়ি আসা আমি বন্ধ করে দিব। বাহ বাহ, এরকম মাই তো দরকার। এদিকে দেখা যায় যে এখনকার অনেকের কালচার, ইভেন নাটক সিনেমাতে যেটা দেখি, যেটা আমি জীবনে তো দেখি নাই, বাট নাটক সিনেমাতে আসলে দেখা আমার, যে শ্বশুর বাড়ির ঘটনায় মা খুব ইনভলভড হয়, কি করতে হবে সব শিখিয়ে শিখিয়ে দেয়। এটা আসলে আমার কাছে, আমার মাও বলেন, যেটা আসলে খুবই নেগেটিভ একটা বিষয়। আর আপনি যখন কথাগুলো বলছিলেন, আমার একটা মজার ঘটনা মনে পড়লো, যে মানুষ আসলে মায়ের নামে যদি নিজেকে চেনে তাহলে খুব ভালো লাগে। কারণ আমার ছোটবেলায় যখন বিয়ের প্রস্তাব আসতো ছোটবেলায়, তখন এরকম হতো যে তারা হয়তো আমাকে দেখেনও নাই, কিন্তু আমার মাকে তারা এত পছন্দ করেন যে ম্যাডাম আপনার মেয়েটাকে আমাকে দেন, এরকম করে বিয়ের প্রস্তাব এসেছে আমার। যাই হোক, এবার একটু মার্জি আপুর কাছে আসে। মার্জি আপু, এই যে মায়ের কথা বলছিলাম, তো আপুদের সাথে গল্প করতে করতে কোন কথাটা মনে পড়ছে, কোন স্মৃতিটা মনে পড়ে? আসলে মা সবসময় আমাকে সহযোগিতা করে এসেছে, তবে আমরা একটু কনজারভেটিভ ফ্যামিলি ছিলাম। যেমন অনেক এখনকার বাচ্চাদের ভিতরে দেখা যায় অনেক স্বাধীনতাটা দেখা যায়, কিন্তু এটা আসলে আমরা ছেলেবেলা ভোগ করি নাই। আর যেহেতু আমি আমার মায়ের একা মেয়ে ছিলাম, তো আমার বন্ধুত্বটা আমার মায়ের সাথে সবাই মিলে একেবারে শাসন আদর একসাথে সবকিছু না। আসলে কি মানে এখন দেখা যাচ্ছে যে পার্টি করা, ফ্রেন্ডের সাথে অনেক ঘুরতে যাওয়া, এই জিনিসটা আসলে খুব কমই হয়েছে। তো যখন আমি কলেজে উঠি, তখন ওই যে আপনি বলছিলেন না যে আমার খুব শখ হলো যে কাজ শিখবো, সেখান থেকে তো ছোটবেলা মা টুকটাক আমি হাতের কাজটা খুব ভালোই পারতাম ছোটবেলা থেকে। যেমন আমি যে কোনো কম্পিটিশন হলে ওখানে ফার্স্ট সেকেন্ডই হতাম, যেহেতু আমি বুননের কাজটা খুব পছন্দ। যেমন ভিতর থেকেই বুননের কাজটা চলে আসতে হয় আমি মনে করি, যেটা মায়ের থেকে আমার প্রাপ্তি। তো দেখা যাচ্ছে মাকে বললাম, খুব জোর করলাম, মা আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও না। তখন মাত্র আমি ম্যাট্রিক পাস করে, তখন একটা গ্যাপ, মানে আমাদের সময় যখন ছিল প্রায় 20 বছর আগে, তখন দেখা যাচ্ছে যে এত সোশ্যাল মিডিয়া তো ছিল না। তখন দেখা যাচ্ছে আমরা কাজে একটু ইনভলভ হতে ভালো রাখতো, বা কোনো কাজ শিখতাম এই টাইপের। যেমন এখনকার বাচ্চাদের দেখা যায় যে তারা ফোন, ফেসবুক এগুলো নিয়েই বিজি থাকে বেশি। তো তখন আমার মা আমাকে একটা সেলাই মেশিন কিনে দিল, এবং তখন থেকেই আমার সেলাই, কাটিং করা, নিজের ডিজাইন করা, তখন থেকে আমার শুরু। এভাবে করে আমি কাজের দিকে অগ্রসর হতে থাকি। তো পরবর্তী সময়ে যখন আমার বিয়ে হয়ে যায়, তখনও আমার শাশুড়ির সেলাই মেশিনটা আমি সবার আগে বলছি, মা আপনার সেলাই মেশিনটা আমাকে দিতে হবে, এটা আমি এখন এসে দখল করব। তো এত বছরের পুরনো, আসলে প্রায় 35 বছর আগের পুরনো সেলাই মেশিন, ভালো না? এখনো দেখে মনে হবে যে সে আমার থেকেও ফাস্ট চলতেছে। বাহ, এখনো সেটা আমার কাছে আছে। আপা আমার কাছে এটাই মনে হয় যে আগের দিনে যেরকম সেলাই মেশিন হতো, এখনকার এত ভালো নাই। এখন অত ভালো মেশিন যতই আমরা আধুনিক মেশিন ইউজ করি না কেন, কিন্তু দেখা যাচ্ছে সেই সেলাই মেশিনে বানানো কাপড়, বা সেই হয়তো এখন অনেক ডিজাইন বা এই সমস্ত জিনিসগুলো চলে আসছে, কিন্তু দেখা যায় সে স্মৃতিটা আমি হাতছাড়া করি নাই, যেটা আমার কাছে সবসময় এবং আমার কাছে অনেক মূল্যবান। হ্যাঁ, একদম মনে হয় যে ইভেন আমাদের মা দাদিরা যেটা ব্যবহার করেছে, সেটা কেন যেন তাদের উপস্থিতির কারণে বা তাদের ছোঁয়ার কারণে সেটার স্থায়িত্ব মনে হয় বেড়ে যায়, এবং তাদের হাতে বরকত ছিল, আমাদের হাতে একটু অন্যরকম হয়তো। এখন আমার মার সে পুরানো মেশিন এখনো আছে। আমি বড় আমার বিয়ে হওয়া আগ পর্যন্ত আমার মায়ের বানানো জামা কাপড় পরেছি। আমার মনে হয় যে এটা মনে হয় আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতে একটা মায়ের পুরনো সেই 1980 সালের বা 70 সালের সেই সেলাই মেশিন এখনো আছে। আমার বাড়িতেও আছে, আমার বাবার বাড়িতেও আছে, মেশিন এখনো আছে। আমাদের আম্মারা, শাশুড়িরা মোবাইলে অভ্যস্ত ছিল না, ছিল না তখন, কিন্তু একটা আমার আম্মা একটা ফুল তুললে কি একটা রুমালের সোয়েটার বুনলে, এটা আশেপাশের চাচিরা, দাদিরা দেখতে আসতো। এবং আমরাও আমিও ছোটবেলা মনে করতাম বড় হয়ে আমিও ক্রুশ কাটার কাজ করব, কিন্তু আমি কোনোদিন আমি এত দেখতাম, কিন্তু আমার ব্রেনে কখনো আসে না যে দুইটা স্টিক দিয়ে কিভাবে পুরো একটা কাপড় তৈরি হয়ে যায়, সোয়েটার করে ফেলতেছে, একটা মাফলার করে ফেলতেছে, এবং কত সুন্দর ডিজাইন করে। আমার আম্মা কখনো জামা ছোটবেলায় দেখছি বানাইছে, কিন্তু বড় হয়ে আমার আম্মা আমাদের ড্রেস টেলার থেকে বানায় আনার পর আমার আম্মা ওইটার পরে বিভিন্ন ধরনের কাস্টমাইজ করতো, বিভিন্ন ডিজাইন করে দিত।
সেগুলো অনেক ইউনিক ছিল। এখন যখন ছোটবেলার ছবিগুলো দেখি তখন এটা আমার আম্মা করছে, এইটা তো এখন চলে। হ্যাঁ, ইভেন এখন আমি দেখেছি যে মানুষ এখন কুরুশের ব্লাউজ বানিয়ে পরে, মানুষ এখন কুরুশের সোয়েটার পরে, বা এই জিনিসটা এখন আবার খুব পপুলার হয়েছে, কিন্তু আমরা দেখা যায় এটাকে শেখার জন্য অত গুরুত্বই দেইনি। এখন ওই ঘুরে ফিরে কিন্তু সেই জিনিসটা সেগুলো সব চলে আসছে। আমার আম্মা যখন সেলাই করতো, আমার আম্মার কাছ থেকে আমি চেন ফোর শিখছি, তারপরে টুপির কিনারে যে কাজটা হয় সে কাজটাও শিখছি, মানে সেলাই ফোড়াই সব আমি আমার আম্মার কাছ থেকে। আরেকটা জিনিস করা হতো আগে আপু, ওই যে ক্রিস্টাল দিয়ে ডল বানানো হতো, যে আর ব্যাগ বানানো হতো, যে আবার যে মাছের আঁশ দিয়ে আমার আম্মা খুব সুন্দর সুন্দর ফুলদানি করছে, আমাদের বাসায়ও আছে, তারপর মসজিদ করছে, তারপর তাজমহল করছে, মানে খুব সুন্দর সুন্দর জিনিস আমার আম্মা অনেক সুন্দর সুন্দর করছে। মানে এখন যে উদ্যোক্তা, মানে তখন যে উদ্যোক্তা এরকম প্রচলন থাকতো, তাহলে দেখা যেত যে আমার আম্মা মানে সর্বা হতো, মানে সে এত গুণের ছিল একেবারে। তো আমার শাড়ির কাজ থেকে শুরু করে সব, যে এখন হয়তো মানুষ হলো ট্রেন্ডের কারণে অনেক কিছু শিখছে, কিন্তু আমাদের মা, চাচি, দাদিরা কিংবা নানিরা তারা কিন্তু আসলে কোনো ট্রেন্ড কিছুই ওনারা জানেন না। ওনারা নিজের আদর দিয়ে আসলে প্রত্যেকটা জিনিস বানাতে চাইতেন। ওনারা দেখতে চাইতেন যে একটা জিনিস বানালে আমাদের গায়ে কেমন লাগবে, হয়তো আমাদেরকে পড়ানোর জন্যই ওনারা এটা করতেন। অথচ আমাদের কিন্তু এখন বাজারে গিয়ে কেনারও সময় হয় না, এটা এরকম হয়ে গেছে। দর্শক বন্ধু যারাই দেখছেন আমাদেরকে সবাইকে জানাতে চাই যে আসলে কিন্তু একটা পুরো রচনা, একটা বই কিংবা কয়েক হাজার বই আসলে বানিয়ে লেখা হয়েছে ইতিমধ্যে, কিন্তু আরো অনেক হাজার বই লেখা যাবে, এবং একটা বইয়ের সাথেও আরেকটা বইয়ের মিল নাই থাকতে পারে, কিন্তু আবেগগুলো একদম এক। সেই আবেগের একটা সূত্র ধরেই আসলে একটা বিরতিতে চলে যেতে চাই, আবার সেই সূত্র ধরেই ফিরে এসে অনেক অনেক গল্প করব, সাথে থাকুন। ছোট্ট একটা বিরতির পর আরো একবার চলে আসলাম, এবং আমার কাছে একটা জিনিস হুট করে মাথায় আসলো যে মা মানে যে শুধু আমার মা সেটাই নয় কিন্তু, কারণ আমাদের বোন, তারপর আমাদের শাশুড়ি মা, তারপরে আমাদের জীবনে আরো অনেক নারী উপস্থিতি আছে যারা প্রত্যেকেই কোনো না কোনো কারণে এবং নিজের জীবনে প্রত্যেকে মাতৃত্ব বহন করেন, এবং প্রত্যেকটি নারীর জীবনে যেহেতু মাতৃত্বের অনুভূতি আসার বিষয়টা আছে, এবং আমরা নারী সুলভ এবং মাতৃত্ব সুলভ, আমরা কিন্তু নিজের বান্ধবীর যত্নটাও আসলে মায়ের মতন করি, আবার দেখা যায় বোনের কথাটাও শুনি মা ভেবেই। তো সেই ক্ষেত্রে মায়ের কাছ থেকে যেমন শিখি, তেমনি মা সুলভ যত মানুষ আছেন আমাদের জীবনে সবার কাছ থেকে কিছু না কিছু শেখা হয়। তেমনি আমার সাথে লেডিস ক্লাবে অসংখ্য নারী যুক্ত হন যারা প্রত্যেকেই মাতৃত্ব সুলভ, বোন সুলভ, এবং আমাদের জীবনে সেই আদরটা দিয়ে ভরিয়ে রাখেন। তাদেরকেও অবশ্যই জানাতে চাই যে আপনারা এসে যুক্ত হবেন, আড্ডা দেবেন, যেমন করে এই যে এই পাশে আমাদের কাছে চলে এসেছে হলো ঝুমুর আপু, তারপর আছে আমাদের হাসিনা আপু, এবং আরেকজন যুক্ত হচ্ছেন আস্তে আস্তে, তো তাদের কাছে আসতে চাই। আচ্ছা, ঝুমুর আপুকে দিয়ে শুরু করি, চলেন। ঝুমুর আপু, আপনার কাছে এসে একটু শুনি। আজকে আমরা বলছি যে প্রথম শিখেছি তোমার কাছে মা, আপু কি শিখেছেন যেই শেখাটা এখনো জীবনে বয়ে নিয়ে চলছেন? আচ্ছা, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। অহন আপু, তোমাকেও শুভ সন্ধ্যা। অনেকদিন পর দেখলাম তোমাকে। আমিও আপনাকে অনেকদিন পর দেখলাম, এবং আপনি আমি একটু ম্যাচিং করেছি। হ্যাঁ, আসলে আপু মা তো আমাদের আসলে জীবনের প্রথম শিক্ষক। জন্মের পর থেকেই আসলে আমরা মার কাছ থেকে সবকিছু শিখি। মা হাসি বলো, চলাফেরা বলো, কোনটা ভালো কোনটা খারাপ সবকিছু মার কাছ থেকেই শিখি। আর মা সবসময় ভালো জিনিসই শিখাবে, অবশ্যই খারাপ জিনিস শিখাবে না। এখন মা শুধু বইয়ের বিদ্যা নয়, জীবনে মূল্যবোধ, ন্যায় অন্যায় সবকিছু মার কাছ থেকে শিখি। তাই বলা যায় যে মা তোমার কাছে শিখেছি মা, এই কথাটি মায়ের শিক্ষার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ঝুমুর আপু, শর্ট অ্যান্ড সুইট, খুবই সুন্দর। হাসিনা আপুর কাছে আসতে চাই। হাসিনা আপু, আমি জানতে চাই যে মায়ের কাছে শিখে আসা কোনো কিছু নিজের মায়ের জীবনে, নিজে যখন মা হয়েছেন তখন কাজে লেগেছে, যে মা এটা খুব করতো, যেটা আমিও আমার সন্তানদের কাছে আবার পৌঁছে দিয়েছি, এরকম কি আছে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক ধন্যবাদ। আমাদের প্রিয় তিনজন আপুই, দুজন আমাদের খুব কাছের মানুষ বসে আছে স্টুডিওতে, তিনজনকেই অভিনন্দন। তো যাই হোক আপু, এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি মানে শিক্ষার যে বিষয়টা, এটা হচ্ছে
আমার মার কাছ থেকে শেখা হচ্ছে নৈতিকতা কিছু বিষয়, আর মানুষকে হচ্ছে শ্রদ্ধা সম্মান করা এবং সহযোগিতা করা। এই জিনিসগুলি হচ্ছে এখনো আমার মধ্যে আছে। আর এটা আমিও আমার বাচ্চাদের যতটুকু সম্ভব শিখিয়েছি, ইনশাল্লাহ ওরাও ওইভাবেই, আমার মনে হয় যে আমার চেয়ে আরো বেশি ওরা বাচ্চারা। তো যাই হোক, যেটাই হোক, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে প্রথম শিক্ষা আসলে বাচ্চাদের, প্রত্যেকটা মার কাছ থেকে, প্রত্যেকটা বাচ্চার আমি বলবো। তো এই জিনিসগুলো আসলে একদম পরিবার থেকেই শিখে আসে। তো এটাই সবচেয়ে মনে হয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সবসময় কাজে লাগে, এবং জেনারেশন বাই জেনারেশন এই শিক্ষাটা সবসময় চলে যায়। আপু খুব সুন্দর, খুবই সুন্দর করে বললেন। আমি একটু নাহিদা নেলি আপুর কাছে আসতে চাই। নেলি আপু, আপনার কাছে এসে একটু শুনতে চাই যে মায়ের কাছ থেকে শেখা কোন কথাটা আজ মনে করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম মহান আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমি খুব ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। তবে মা, যতটুকু আমি জানি শুনেছি আমার মা, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছ থেকে, খুব ছোট ছিলাম যদিও, কিন্তু আমার মা ছিলেন খুবই একজন অমায়িক মানুষ, এবং খুব মানে ছোট বড় গরিব ধনী ওনার কাছে কোনো মানে পার্থক্য ছিল না। সবাইকে সমানভাবে দেখতেন, খুব সাহায্য করতেন গরিবদের, আর ভীষণ গোছালো ছিল আমার মা। তো বিশেষ করে গরিবদের সাহায্য করতে খুব বেশি পছন্দ করতেন আমার মা, খুব বেশি মানুষকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন সবসময়ই, আর সবাইকে খুব সহজেই আপন করে নিতেন। এগুলোই বোধহয় আমি সবসময় শুনেছি সবার কাছে। আমি যদিও ছোট ছিলাম, আমার মা মারা গিয়েছিল তখন, তো এতটুকু জানি আমার মা খুব একজন মহিষী নারী ছিলেন। এখনো সবার মুখে মুখে আমার মায়ের কথা শুনি। নাহিদ আপু, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কণ্ঠ ধরে যাবে। একটু পর রুমা আপুর কাছে আসতে চাই, আজকের বিষয়ে একটু কথা শুনতে চাই। রুমা আপু একটু আনমিউট করে বলবেন। আমার মনে হয় ওনার নেটওয়ার্কে অসুবিধা হচ্ছে, তারপর একটু আনমিউট করে কথা বলার চেষ্টা করুন, আমি দেখি কথা বলতে পারি কিনা। আপু শোনা যাচ্ছে? জি জি জি, বলুন। শুনতে পাচ্ছেন আপু? শুনতে পাচ্ছি, বলুন। সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে। আর হচ্ছে আজকে স্টুডিওতে আমার প্রিয় তিনটা মুখ, মার্জিয়া আপু, স্বপ্না আলম, জুলিয়া আপু, সবাইকে অভিনন্দন। আমি সবার পাশেই আছি, কনফারেন্স রুমে বসে আছি। তো আজকের টপিকটা খুবই সুন্দর, মাকে নিয়ে কথা। আমি মা ডাকটাই আমার মায়ের কাছে প্রথম শিখেছি। আর বর্তমান জীবনে আমার যে টেনশন গুলা হয়, এখন আগে তো বুঝতাম না যে টেনশন কিভাবে করে, চিন্তা কিভাবে করে। বিশেষ করে বাচ্চার পরীক্ষার সময় যে মায়ের যে টেনশনটা, এটা আমি আমার মা যখন বলতেন তুমি যখন পরীক্ষার হলে থাকো সারাক্ষণ আমি দোয়ার মধ্যে থাকি। আমরা এটা আবার কোনো কথা হলো নাকি, দোয়া করতে হবে নাকি? আমি পড়াশোনা করছি, আমি পরীক্ষা দিচ্ছি, কিন্তু সে সারাক্ষণ এদিকে বাইরে দোয়ার মধ্যে থাকতো। আমার বাচ্চা যখন পরীক্ষা দিতে যায় তখন আমি মাকে খুব ফিল করতাম, ওই কথাগুলো মনে পড়তো যে আম্মা এই জন্যই বলতো যে তুমি পরীক্ষার হলে থাকতে, আমার সারাক্ষণ দোয়ার মধ্যে থাকতে হতো। তো এই ধাপে ধাপে এই জিনিসগুলো। আরেকটা বিশেষ করে একটা গানের কথা বেশি মনে পড়ে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন দাইকে ছবির একটা ছিল, এত সুখ সইব বলো কি করে। আমি তো গানের শিল্পী ছিলাম আগেও, বাসায় হেরে গলা ছেড়ে দিয়ে গানটা করতাম। আমার মা ভীষণ বকা দিতেন, কেন তুমি কি খুব বেশি সুখে আছো, এত এত সুখের গান কিসের, গান করো, একটা রবীন্দ্রসঙ্গীত করো। তো এখন যখন মাঝে মাঝে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন আসে, ওই গানটা মনে পড়ে কিন্তু গাইতে ইচ্ছা করে না। এই যে ছোট ছোট কতগুলো ঘটনা, এগুলো সারাক্ষণই তো মাকে নিয়ে বলার কোনো কথাই শেষ হবে না। রুমা আপু, আসলেই তাই একেবারে। এবং আমার মনে হচ্ছে যে আজকে আসলে সময় সংক্ষেপ, কিন্তু মানুষের মা নিয়ে আবেগ আসলে অনেক কথায়, অনেক লাইনে বলতে ইচ্ছে করে। ওবায়দা আপুর কাছে আসতে চাই। ওবায়দা আপু, আজকের বিষয়ে মায়ের কাছ থেকে শেখা কিছু নিয়েই কথা বলছি। মায়ের কাছে প্রথম কি শিখেছেন সেটা একটু আনমিউট করবেন আগে, তারপরে আমাদেরকে একটু জানাবেন। আমাকে বলছেন আপু? ওবায়দা আপু, জি আপনাকে বলছি। জি আমি, আসসালামু আলাইকুম আপু, সবাইকে। আমাদের আজকে দুজন প্রিয় আপু আসছেন, স্বপ্না আপা আর জুলি আপা। আরেকজন আপাকেও শুভেচ্ছা, ওনাকে যদি ওনার সাথে আমার পরিচয় নাই ব্যক্তিগতভাবে, তো চিনে যাব। মায়ের কথা তো বলে শেষ করা যাবে না, বিষয়টা খুবই সুন্দর আর আবেগপূর্ণ। আমার মায়ের কাছে যেগুলো শিখেছি, আমরা কাজ তখন আমরা কিছু করতাম না। মায়ের যে ভালোবাসাটা, মা যেভাবে আমাদেরকে কন্ট্রোল করতো, নিয়ন্ত্রণ করতো, মা কোনটা কিভাবে করতে হবে, কার সাথে কোন পাশে বসতে হবে, কার সাথে বেশি কথা বলা যাবে না, কোনটা করলে খারাপ, কোনটা ভালো, কোনখানে গেলে খারাপ হবে, মার কাছে এগুলাই প্রথম শিখেছি। তো আমার মা আমাদেরকে আর কি সবাইকে আগে ছোটবেলা কোরআন শরীফ শিখাইতেন, আমরা মার কাছে আরবি পড়াটা শিখেছি। আর এরকমই মার অনেক কথা আছে, মার কথা বলে শেষ করা যাবে না, কিন্তু দুঃখ যে মা নাই।
মা থাকে না, অনেক আগেই মারা গেছে। তখন আমরা আরো মানে আমার বিয়ের আগেই আমার মা মারা গেছে। তারপরে মানে একটা ওবায়দা আপু অনেক অনেক মায়ের ধন্যবাদ। কথা আমি অপরিসীম। যখনই অনেকজন আপনারা বলেন যে মা নেই কাছে, আমি কল্পনাও করতে পারি না, এবং সেই কল্পনা যদি আমার মধ্যে কখনো আসে আমার ভয় লাগে, আমার খারাপ লাগা শুরু হয়। মিষ্টি আপু আপনার কাছে আসি একটু। মিষ্টি আপু আজকের বিষয় নিয়ে কিছু শুনে। শুভ সন্ধ্যা অহনা ও আমন্ত্রিত অতিথিদের অনেক ভালোবাসা, আমাদের অনেক প্রিয় অপরা এসেছে, তাদের অভিনন্দন। অহনা, মায়ের কথা বলতে গেলে সমস্ত অস্তিত্ব জুড়েই তো মা, নিঃশ্বাসে বিশ্বাসে মা। মায়ের কথা কি বলবো বলো, আমার মা এখনো আল্লাহর কাছে শুকরিয়া বেঁচে আছে। আমি যত জায়গায় লেখাপড়া করেছি, ইউনিভার্সিটি বা বাইরে পড়ে এসেছি, আমার কাছে সর্বোচ্চ বৃহৎ ইউনিভার্সিটি হচ্ছে আমার মা, এবং আমি অসম্ভব ভাগ্যবতী মনে করি নিজেকে। আমার মা এখনো বেঁচে আছে। জীবনের প্রথম সে আমাকে যে শিক্ষা দিয়েছে, আমার যা মনে হয় আল্লাহর নামে শিখিয়েছে, এবং এখনো প্রতিদিন একবার দুইবার তো কথা হয়, আমার কাছে প্রতিদিন তিনি আমাকে শিক্ষা দেয়, এবং সে ভালো ভালো অ্যাডভাইস দিবে, খারাপ হাদিস কোরআন, এবং আমি সারাদিন কি করলাম এবং কি করা উচিত ছিল। আমি মনে করি আমার সারা জীবনের ইউনিভার্সিটি। আর আমি দোয়া করি পৃথিবীর সব মা ভালো থাকুক, সুখে থাকুক, সেই সাথে আমার মা। অনেক কথাও তো শুনলাম আজকে মা নিয়ে। আপনি কি মা নিয়ে একটা গান পারেন? 2 লাইন শোনাতে পারেন আমাদেরকে? আচ্ছা, মায়ের কথা। আচ্ছা, যদি আমার মা বেঁচে আছে তারপরেও আমি গাচ্ছি। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। এই তো না, ধন্যবাদ। বাহ, সুন্দর, খুব সুন্দর। নতুন একজনকে দেখতে পাচ্ছি, আমি ওনার নামটা পড়তে পারছি না। অনিমা তাহসিন। অনিমা তাহসিন, স্বপ্নাপুর মেয়ে। সে একটু জয়েন করেছে। আমি তো স্বপ্নাপুর কাছে তার মার কথা শুনছি, আমি এখন অনিমার কাছে তার মায়ের কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্নাপু মনে হয় ছোটবেলায় এরকমই ছিল একদম। অনিমা শুনি। বিষয়টা আসলে বলার নেই, মার আসলে তুলনা হয় না, মা তো মাই হয়। আর মা হচ্ছে সবার জীবনের প্রথম শিক্ষক, প্রথম বললে ভুল হবে, প্রতিটা স্তরের শিক্ষক। একদমই তাই। অনিমা সুন্দর, সুন্দর, খুব সুন্দর। ফাহিমা আপু যুক্ত হয়েছেন আমাদের সাথে। ফাহিমা আপু, আপনার কাছে প্রথম শিখেছি তোমার কাছে মা, আজকের বিষয়, এই বিষয়ে ছোট্ট করে 2 লাইন শুনে কিছু। ধন্যবাদ। শুভ সন্ধ্যা সবাইকে। স্টুডিওর সবাইকে অনেক অনেক অভিনন্দন, বিশেষ করে স্বপ্না আপু এবং জুলি আপুকে, আমার অনেক ভালোবাসা এবং কাছের মানুষ। আসলে পৃথিবীর জান্নাত হচ্ছে মা, এবং প্রধান শিক্ষক হচ্ছে মা। আমরা প্রথম বলিটা শিখি মায়ের কাছ থেকে, এবং ভালো মন্দ আচার ব্যবহার পারিবারিক শিক্ষা বলতে গেলে কিন্তু মা হচ্ছে গিয়ে প্রধান। মাকে আমরা অনেক ভালোবাসি। আমি যখনই কোনো বিপদে পড়ি বা যখনই কোনো মন খারাপ হয়, রাগ অভিমান সবকিছুর সাথেই জড়িয়ে আছে আমার মা। মা বিকল্প আসলে কোনো কিছুই না, মাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফাহিমা আপু। আমরা এবার একটু মমি আপুর কাছে আসি। মমি আপু, আপনার কাছে শুনি কিছু, যেহেতু সময় সংক্ষেপ, সবার কাছে শুনতে চাই। মমি আপু একটু আনমিউট করে কথা বলবেন, আনমিউট করে কথা বলবেন। শুভ সন্ধ্যা আপু, বলছি অনেকদিন পরে তোমাকে দেখলাম, আর স্টুডিওতে আজকে আমাদের প্রিয় 2 মুখ আছেন। অনেক অনেক অভিনন্দন স্বপ্না আপু আর জুলি আপুকে। তারপর আরেকটা আপু, যাই হোক, আজকে টপিকটা অনেক সুন্দর। মায়ের মুখেই প্রথমে মানে মা ডাক শোনা, মা মানে পৃথিবীর সবকিছু। আর মা বলতে তো কোনো কথাই নেই, মা ছাড়া কি আমরা পৃথিবীর আলো দেখতে পারতাম আপু? এটাই হচ্ছে বড় কথা, মা মানেই সবকিছু। বাহ, সুন্দর সুন্দর মমি আপু। মিষ্টি আপু কোথাও জার্নি করছেন, আমি জানি না যে আমি ওনাকে কানেক্ট করলে শুনতে পারবো কিনা। মিষ্টি আপু একেবারে ফ্রিজ হয়ে আছেন, তো আমি জানি না যে ওনাকে আমি নিতে পারবো কিনা। আমি একটু ফারহানা নার্গিস আপুর কাছে আসি। আপু, আজকের বিষয়ে কিছু শুনি।
ফারহানা নার্গিস আপু পুরো ফারহানা নার্গিস আপু শুনতে পাচ্ছেন? আপনি একটু আনমিউট করবেন। নার্গিস আপু জি এখন কথা বলুন। জি জি এখন কথা বলুন। কোথা থেকে জানি শব্দ হচ্ছে কোনো অনেক কিছু। আপনি কথা বলুন, আসছে এবার। মিষ্টি আপুর সাউন্ডটা বন্ধ করে দিতে হবে এবং ফারহানা নার্গিস আপু অন করবেন, কথা বলবেন। মিষ্টি আপুর ক্যামেরা ফ্রিজ হয়ে আছে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক শুভেচ্ছা। এখন মায়ের কথা বলতে গেলে তো প্রথমেই চোখের পানি ছাড়া কিছু বলা যাবে না। তো এখন মা এমন একটা অনুভূতি, এমন একটা শব্দ, এমন একটা জায়গা, যে জায়গাটাতে এখন যেহেতু আমাদের মা নাই, আরো বেশি ইমোশনাল একটা ব্যাপার। আর এখন আমরা মা বুঝতে পারি আম্মা কি ছিল, কি অনুভূতি। এই মর্মটা যখন আমার বাচ্চারা আমাকে মা বলে, আমার মায়ের জন্য তো ওরা আমার কেমন যে লাগে সেটাই আল্লাহ পাক জানে। সুতরাং মায়ের শব্দটাকে কিছুতেই বলা যাবে না, অনুভূতি গেলে প্রকাশ করার না। আল্লাহ আমার বাবা মাকে, যাদের মা বাবা আছে বেঁচে, তাদেরকে বলবো যে বাবা মাকে একটুখানি সময় দেন, ওদের পাশে থাকেন। আর যারা আমরা বাবা মাকে হারিয়ে ফেলছি, শ্বশুর শাশুড়িকে হারিয়ে ফেলছি, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া রাখি। সবার কাছে আমি আমার বাবা মার জন্য দোয়া রাখি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ নার্গিস আপু, অনেক ধন্যবাদ। মিষ্টি আপুর নেটওয়ার্কটা একটু স্টেবল হোক। মিষ্টি আপু যেহেতু ট্রাভেল করছেন, যার কারণে ওনার ক্যামেরাটাও বেশ একটা ক্লিয়ার না। আমরা এই পর্যায়ে আসলে বেশ একটু আবেগপ্রবণী হয়ে যাচ্ছি, কারণ এমনই একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি যে আমি নিজেও আসলে, আমার আম্মা আছেন আলহামদুলিল্লাহ আছেন, কিন্তু তারপরও কেন যেন আমারও সবার কথা থেকে আমিও কেন যেন সম্পর্ক করতে পারছি। একটা ছোট্ট বিরতি নিয়ে এসে একেবারে সুন্দর একটা শেষের দিকে এগোবো, অবশ্যই সাথে থাকুন। ছোট্ট একটা বিরতির পর আরও একবার চলে আসলাম এবং এসে কিন্তু আমরা এখনও মায়ের কাছ থেকে শেখা নানান কিছু মনে করছি। এই সময়টাতে স্বপ্না আপুর কিছুদিন আগে মায়ের প্রয়াণ এবং মাকে ঘিরে থাকা মেমোরিগুলো এখনও অনেক তাজা। আপু মাকে নিয়ে কিছু একটা লিখে এনেছিলেন, সেটা একটু শুনতে চাই এখন এসে। মাকে নিয়ে তো অনেক কিছুই লিখি, আর আমার মাও লেখালেখি করতেন, তারও অভ্যাস ছিলেন। তা আমি কোনো কিছু লিখলে মাকে ফোনে শোনাতাম বা যখন কাছে থাকতাম, ভালো হোক মন্দ হোক, না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, পেপারে ছাপাবি, এরকম বলতো। তো যখন শুনতো যে পেপারে একটা ছাপা হয়েছে তখন খুব খুশি হতো। তো আমি আমার মাকে নিয়ে একটা লেখা আমি পড়বো। আর আমার চোখের দেখা আমি দুইটা মার কথা একটু বলতে চাচ্ছি, যে মা তো মা থাকে, মা যেমনই হোক। যেমন আমি এখানে একটু ফাইমাপুর কথা বলতে চাচ্ছি, যেমন তার একটা বিশেষ বাচ্চা, তার এত কিছু, মানে সে বাচ্চাটাকে সে কিন্তু সমস্ত কিছু মানে মেনটেন করে সে বাচ্চাটাকে পড়াশোনা শেখাচ্ছে, সাঁতার শেখাচ্ছে, তারপর আদব কায়দা সবই শেখাচ্ছে, সালাম শেখাচ্ছে, মানে আমার চোখে দেখা। আমার আমি সে যে কত কষ্ট করছে, আর একটা সুস্থ বাচ্চার পিছনে আমরা কত কষ্ট করি, আর সেখানে সে বাচ্চাটাকে সে আস্তে 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 মাশাআল্লাহ অনেক সুস্থতার দিকে আসছে। প্রত্যেকটা বিশেষ বাচ্চার মায়েরই কিন্তু একটা স্ট্রাগল। আর আমাদের সবারই দোয়া থাকবে রায়হান বাবুর জন্য, রায়হান বাবু সুস্থ হবে ইনশাআল্লাহ। ফাইমাপুর কষ্টটা একটা দিন শেষ হয়ে যাবে। আপুকে অনেক অনেক কৃতজ্ঞ যে সে অনেক ধৈর্যশীল। আল্লাহ তাকে আরো সুস্থতা দান করুক এবং তাকে নেক হায়াত দান করুক, অন্তত রায়ানের জন্য, আমিন। আমি সব মাদের প্রতি শ্রদ্ধা করে আমি একটা লেখা পড়তেছি। ঠিক আছে। মাকে তোমাকে খুঁজে ফিরি, আমার আলোকিত ভুবনে নক্ষত্র আমার মা, কোথায় হারিয়ে গেল অজানা দেশে, স্মৃতির পাতায় খুঁজে ফিরি মা তোমাকে। মাকে আমার খুব মনে পড়ে, মায়ের হাতেই প্রথম বাল্য শিক্ষার হাতে খড়ি, স্বরেও স্বরেয়া রস্যই দীর্ঘই। মায়ের আদরের সোহাগে শাসনে বারণে শিখেছি অনেক কিছু, মায়ের কোলে মাথা রেখে শুনেছি রূপকথার গল্প কাহিনী, ঠাকুর মায়ের ঝুলি। মায়ের স্নেহের আঁচলের ভাজে ভাজে ছিল কত যে নানা রকম বায়না, দুঃখ কষ্ট জীবনের গ্লানি, মায়ের বুকে মাথা রেখে সব গিয়েছি ভুলে। বিপদে আপদে দিয়েছে সাহস, সামনে এগিয়ে যাওয়ার দিয়েছে অনুপ্রেরণা।
জীবনের প্রতিটা ধাপে ধাপে মায়ের উপস্থিতি অনুভব করি, স্মৃতির পাতায় মাকে খুঁজে ফিরি। বাহ, চমৎকার আপু, খুব সুন্দর, খুবই খুবই সুন্দর। এবং যখনই মাকে ভেবে ভেবে লিখেছেন প্রত্যেকটা চরণ, আমার কাছে প্রত্যেকটা লাইনে আসলে আমরা সবাই রিলেট করতে পারি এই কথাগুলোর সাথে। মার্জিয়া আপু, এখন শেষের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, একটু আসতে চাই যে আসলে প্রতিবন্ধকতার সময়গুলো এমন কোনো কথা আছে কিনা যে এই লাইনটা ধরে এখনো মনকে বোঝান, শান্ত করেন যে না মা এই কথাটা বলতো, কিংবা মা হলে এরকম করে? আসলে আমি তিনটা মায়ের সাথে আমার এখন বর্তমানে সম্পর্ক, যেমন আমার নিজের গর্ভধারিণী মা, আমার শাশুড়ি মা, আর আমি নিজে একজন মা, কন্যার মা। তো দেখা যাচ্ছে আমার তিনটা পর্বই আমি খুব সুন্দর করে ভোগ করি। আমি আসলে বর্তমানকে ভোগ করতে খুব পছন্দ করি, আমার কাজের মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক না কেন। তো আমি আসলে একসময় প্রতিবন্ধকতা ছিলই, আসলে একটা পর্যায়ে না আসলে প্রতিবন্ধকতা আমি মনে করি প্রতিটা নারীরই থাকে। আমি যেই স্টেজটা পার করে আসছি, আমি জানি না হয়তো 50 বা 80% মানুষ বা নারীরাই সেই স্টেজটা পার করে তার কাজের ক্ষেত্রে, যেহেতু আমার পুরো ফ্যামিলির ভিতরে কেউ অনলাইন বা অফলাইন বিজনেসের ভিতরে নাই, চাকরিজীবী সবাই। তো দেখা যাচ্ছে এই প্রতিবন্ধকতা আমার পরিবারে একটু ছিল, বাট আমার হাজব্যান্ড আইটি লোক হওয়ার কারণে বা আমি এখন প্রচণ্ড সাপোর্ট পাই, যেটা আমার অনলাইন বিজনেসের ক্ষেত্রে প্রচুর আমাকে হেল্প করে সেই সাইড থেকে। এবং আমার মা আমার নিজের সন্তান যেমন এখন যে পরিমাণ সাপোর্টটা আমি পাচ্ছি, সেই পরিমাণ সাপোর্ট যদি বর্তমান প্রত্যেকটা নারী তার পরিবার থেকে পায়, তাহলে কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না আমি মনে করি। কারণ এখন অনেক নারীরা উদ্যোক্তা হতে যাচ্ছে। আমাদের সময় আমরা অনেকটা স্ট্রাগল করে এই পর্যায়ে আসছি, কিন্তু এদের জন্য কিন্তু এখন প্ল্যাটফর্মটা অনেকটা ওপেন, কারণ এরা প্রতিবন্ধকতা খুব কম দেখছে, কারণ এখন চারপাশে সাপোর্টিভ লোক অনেক বেশি। তো এখন বর্তমান যারা নতুন উদ্যোগ, তাদের বলবো যে আপনারা হাল ছাড়বেন না, কাজকে ধরে রাখবেন, আর বাবা মার কাছ থেকে অবশ্যই সমস্ত প্রকার সহযোগিতা নেবেন। যেটা আসলে বর্তমানে দেখা যাচ্ছে বাচ্চারা এত বিজি থাকে যে বাবা মার আসলে ওরকম কেয়ারিং করার হয়তো সময় পায় না বা ওরকম, কিন্তু আমি মনে করব যে একটা সময় শেষে বাবা মাই কিন্তু শেষ আশ্রয়স্থল। তো সেজন্যই বলবো যে আপনারা যা কিছুই করেন না কেন, অন্তত বাবা মার কেয়ারটা, বাবা মার একবার বা দিনে 2 বার খবর নেওয়াটা, এটা যেন অবশ্যই থাকে। এটা আসলে পরিবার থেকে চলে আসে। দেখো যে আমার বাবা বা আমার বাচ্চা, আমরা সারাক্ষণ খবর নিচ্ছি তারা কি করছে না করছে। তো সেটাই সবার জন্য বলা থাকে। ধন্যবাদ, খুব সুন্দর করে বললেন। জুলি আপুর কাছে শুনি কিছু। আপু, আমার মা এখনো জীবিত, আমি জানি সে আমাকে দেখছে। তো মাকে নিয়ে বলতে গেলে যেমন তুমি আবেগী হয়ে যাচ্ছ, আমরা এখানে যে 3 জন আছি আমরাও, আর জুমে যে আমাদের বন্ধুরা আছে আমি জানি তারাও আবেগী হবে। এই জায়গাটা অনেক টাচি। মার্জিয়া আপুর মতো আমিও বলবো যে 3টা মায়ের সাথে আমারও বসবাস। আমার শাশুড়ি, আমার আম্মা, আমি নিজে এখন একজন মা। আমার শাশুড়িকে আমি হারিয়ে ফেলেছি আজকে এখন 2 মাস হয় নাই। একই সাথে আর এক স্বপ্নাপুর সাথে আমার একই 22শে জুলাই, কিন্তু স্বপ্নাপুর আম্মা আমার শাশুড়ি সেম ডেতে এই পৃথিবীতে চলে গেছে, পৃথিবীর থেকে। তো তাদের জন্য শুভকামনা থাকবে, যেখানে থাকুক যেন ভালো থাকে। অনেক শ্রদ্ধার সাথে আজকে আমি আমার শাশুড়িকে স্মরণ করছি, আপুর মাকে। তো শুধু আমার মা না, পৃথিবীতে যত মা আছে বেঁচে, সবাই যেন অনেক ভালো থাকে। শুধু একদমই তাই, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে। আর বাবা মা প্রেজেন্ট থাকা অবস্থায় যেন সবাই বাবা মাকে ভালোবাসে, সময় দেয়। নালে কিন্তু একটা সময় যে আফসোস হবে যে আরেকটু সময় বোধ হয় বেশি দিলে ভালো হতো, আরেকটু কেয়ারিং হলে মনে হয় ভালো হতো, মা এটা চেয়েছিল, বাবা ওইটা চেয়েছিল, দিতে পারি নাই। ওই আফসোসটা যেন না থাকে। সবাই আমরা প্রেজেন্ট থাকা অবস্থায় বাবা মাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, শ্বশুর শাশুড়িকে যোগ্য সম্মানটুকু দেই। একটু কষ্ট হলেও একটা সময় যে এত আত্মায় শান্তি পাবো আপু, যেটা আনবিলিভেবল। যে না, এই মানুষটা চাহিদা ফুলফিল করেছে, এই মানুষটা যেটা খেতে চেয়েছে সেটা আমি করেছি, এই মানুষটা আমাকে যেভাবে দেখতে চেয়েছে আমি
100% না হলেও আমি 80-85% ওনার মত মতো চলার চেষ্টা করেছি। কারণ প্রথম দিকে একটা জিনিস আমি খুব ছোট করে বলি, যেহেতু তোমার সময় কম। সংসার জীবনে আসার পরে আমি প্রথম আম্মাকে ফোন দিয়েছিলাম, আমার শাশুড়ির তো এটা পছন্দ হয় না, ওইটা পছন্দ হয় না। তো আমার আম্মা আমাকে বলছিল, হয় তুমি উনার মতো হও, নাহলে ওনাকে তোমার মতো করো। তো সেটাই করলাম। আমি অনেকটা উনার মতো হয়ে গেলাম। আমি 50% উনার মতো যখন হয়ে গেলাম, উনি আর 50% আমার মতো হয়ে গেল। দেন তারপর থেকে কি যে একটা চমৎকার সম্পর্ক, 27 বছর ওনার সাথে আমি একই ছাদের নিচে থাকছি। আর সবাই আমাকে বলে, আপু তুমি তোমার শাশুড়ির সাথে থাকো। আমি আমার শাশুড়ির সাথে থাকিনি, কিন্তু আমার শাশুড়ি আমার সাথে থাকেনি, আমি আমার শাশুড়ির সাথে থেকেছি 27 বছর, কারণ এই সংসারটা তার। একদমই, এবং এটা ওনার জন্য একটা স্ট্রাগল অবশ্যই, যে তার সংসারে আরেকজন এসে সেটাকে যদি নিজের নিয়মে চালাতে যায়, তার জন্য একটা নিজস্ব সংসারের প্রতি একটা আঁকড়ে ধরার একটা টেন্ডেন্সি। অবশ্যই এটাকে পজিটিভলি দেখতে হবে, এটাকে নেগেটিভলি দেখার কিছু নেই আসলে। আপু, তিনজনের সাথে গল্প করতে করতে কখন সময়টা কেটে গেল নিজেই টের পেলাম না। তবে একদম শেষ সময় আছি, তিনজনকেই ধন্যবাদ দিতে চাই। তোমাকে অনেক ধন্যবাদ আপু, অনেক ভালো লেগেছে। আজকে অনেকদিন পর ঘর থেকে বের হচ্ছি, এই চমৎকার প্রোগ্রামটা তুমি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর অনেক ধন্যবাদ নেক্সাস লেডিস ক্লাব এবং জাকি আপুকে, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং সুন্দর একটা টপিক। মাকে নিয়ে অনেক কথা বলতে পারলাম, তারপর মনে জানি কিছুই বলতে পারি নাই। আরো 10টা এপিসোডেও হবে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধু যারাই আছেন না কেন, আমি জানি যে আমরা আসলে সময় থাকতে মাকে ভালোবাসি না, এটা মাকে যতই ভালোবাসি না কেন যথার্থ হয় না, যথেষ্ট হয় না। তাই বলবো যে যখনই সময় পান না কেন, আমার মায়ের কথা বলছি, মা একটা প্রতীকী হিসেবেও বলতে পারি, বাবার কথাও বলতে হবে। আমাদের পরিবারে যারাই আছেন না কেন, নিজের মা রূপী যারা আছেন না কেন, নিজের বাবার জায়গায় যত মানুষ আছেন বা তাদের মতো করে যারা আছেন, সবার সাথে আসলে সুন্দর করে সময় কাটানোর চেষ্টা করবেন, জীবনটাকে উপভোগ করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।